ঘটনাটি ঘটেছিল খাগড়াছড়িতে। আমার বাবা পুলিশে জব করতেন। 91 সালে আব্বুর খাগড়াছড়িতে পোস্টিং হয়। আব্বুর চাকরির সুবাদে আমাদের পুরো ফ্যামিলিকে সেখানে শিফট হতে হয়। আমরা ওখানে পুলিশ লাইন এরিয়াতে সরকারি কোয়ার্টারে থাকতাম। সেখানে আমার জন্ম এবং সেখানেই আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করি। তারপর আমরা চাঁদপুর চলে আসি, কারণ চাঁদপুর হলো আমাদের হোম ডিস্ট্রিক্ট। ঘটনাটি ঘটেছিল 2012 সালের 17 ডিসেম্বর। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। ঘটনার ঠিক 3-4 দিন আগে আমার আব্বু আম্মু কোনো এক ইমার্জেন্সি কারণে আমাকে বাসায় একা রেখে চাঁদপুর যান। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আর বিজয় দিবস উপলক্ষে 17 ডিসেম্বর ওখানকার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি বিজয় কনসার্টের আয়োজন করা হয়। তো কনসার্টের কথা শুনে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো ওই দিন বিকেলে বাসার দরজা জানলা ভালোভাবে লক করে মেইন গেটে তালা দিয়ে আমি আমার এলাকার যে ফ্রেন্ডরা আছে তাদের নিয়ে কনসার্টে যাওয়ার জন্য বের হই। কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছিল খাগড়াছড়ি স্টেডিয়ামে, যেটি মেইন শহর থেকে খানিকটা দূরে অবস্থিত। আমার বাসা থেকে স্টেডিয়ামের দূরত্ব ছিল প্রায় 25 কিলোমিটার। তো কনসার্টে যাওয়ার পর আমার কিছু কলেজের ফ্রেন্ডের সাথে ওখানে দেখা হয়ে যায়। ওদের সাথে আড্ডা দিতে গিয়ে ভিড়ের মধ্যে আমি আমার এলাকার ফ্রেন্ডদের হারিয়ে ফেলি। কনসার্ট শেষ হতে হতে প্রায় 11:30 বেজে যায়। আমি আমার কলেজের বন্ধুদের সাথে বাসার দিকে রওনা দিই। এত রাতে কোনো যানবাহন পাচ্ছিলাম না, তাই সবাই হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে যখন যার বাসা চলে আসে সে তার বাসায় চলে যায় এবং একটা পর্যায়ে আমি একা হয়ে যাই। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না, কারণ আমি ছাড়াও রাস্তায় আরও অনেক মানুষজন ছিল। আমি আমার মতো করে হেঁটে যাচ্ছি। বাসার কিছুটা কাছাকাছি চলে আসার পর আমার বাসায় যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হলো মেইন হাইওয়ে, যেটি দিয়ে আমি হাঁটছি, এবং অন্যটি হলো মেইন হাইওয়ের পাশেই একটু উঁচুতে একটা বিশাল বড় মাঠ আছে। ওই মাঠের ওপর দিয়েও আমার বাসায় যাওয়া যায়। যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই দ্রুত বাসায় যাওয়ার জন্য আমি মাঠের পথটাকে বেছে নিই। মাঠটা ক্রস করে ও পাশে গেলেই আবার মেইন হাইওয়ে, এবং হাইওয়েটা ক্রস করে ও পাশেই হচ্ছে পুলিশ লাইন এরিয়া। তো আমি মাঠের ওপর দিয়ে হাঁটতে থাকি। রাত তখন প্রায় 1টা। গোটা মাঠ জুড়ে শুধু আমি একা। একটু একটু ভয় করছিল, যেহেতু অনেক রাত। আমি মাঠটা ক্রস করি, এবং মাঠটা যেহেতু একটু উঁচু জায়গায়, তাই মাঠ থেকে মেইন হাইওয়েতে নামার জন্য একপাশে সিঁড়ি এবং একপাশে রাস্তার ব্যবস্থা আছে। সিঁড়ির পাশেই আবার মানুষের বসার জন্য পাকা করা একটা জায়গা আছে। আমি সিঁড়ির কাছে যেতেই একটা পচা গন্ধ আমার নাকে আসে, এবং যখনই সিঁড়ি দিয়ে নামতে যাব ঠিক তখনই দুটো পা দেখতে পাই ওই পাকা জায়গাটায়। একটু ভালো করে খেয়াল করতেই দেখি ওটা একটা লাশ, এবং লাশটা একটা পাটি দিয়ে মোড়ানো ছিল। কিন্তু পাটিটা পুরো বডিটাকে কাভার করতে পারছিল না, বিধায় লাশের পা দুটো বের হয়েছিল। প্রচণ্ড গন্ধ বের হচ্ছিল লাশটা থেকে। এখানে বলে রাখা ভালোই, লাশের ব্যক্তিটিকে ঠিক 2 দিন আগে দুর্বৃত্তরা খুন করে একটি ডোবায় ফেলে রেখে যায়, এবং লাশের স্বজনরা থানায় মিসিং ডায়েরি করলে পুলিশ ওই ব্যক্তির সন্ধানে মাঠে নামে। পরে ওই দিন পুলিশ লাশটিকে একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করতে সক্ষম হয়, যেটি আমি পরে জানতে পারি। তো আমরা সকলেই জানি এই ধরনের কেসে মৃত্যু রহস্য উদ্ঘাটনে লাশের ময়না তদন্তের প্রয়োজন হয়। ঠিক একইভাবে এই লাশটিকেও পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় এই লাশটির পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। অন্যদিকে হসপিটাল এরিয়া যেহেতু সংরক্ষিত এলাকা নয়, এবং যেহেতু মার্ডার হওয়া লাশ, তাই খুনিরা লাশটিকে গায়েব করে ফেলার চেষ্টা করতে পারে। এসব দিক চিন্তা করে লাশের সেফটির কথা মাথায় রেখে লাশটিকে হসপিটাল এরিয়াতে না রেখে ওই জায়গায় এনে রাখা হয়, কারণ সামনেই পুলিশ লাইন এবং সার্বক্ষণিকভাবে ওখানে পুলিশের পাহারা আছে। তাই এই জায়গায় লাশটিকে রাখা নিরাপদ মনে করেছিল পুলিশের কর্মকর্তারা। যাই হোক, এবার ঘটনায় আসি। লাশটিকে ওই জায়গায় ওই অবস্থায় দেখে আমি আটকে উঠি। চারিদিকে শুনশান নীরবতা, আশেপাশে কেউ নেই। খোলা মাঠ জুড়ে শুধু আমি আর একটা অজ্ঞাত লাশ। আমার বুকের ভেতরটা কাঁপতে থাকে। আমি আর ওই সিঁড়ি দিয়ে নামার সাহস পাচ্ছিলাম না, তাই কোনো মতে দৌড়ে যে পাশে হাইওয়েতে নামার জন্য রাস্তা আছে সে পাশ দিয়ে হাইওয়েতে নেমে রাস্তা ক্রস করে বাসায় আসি।
দরজা খুলে লাইট অন করে হাত মুখ ধুয়ে পোশাক চেঞ্জ করে নিই। খুব খিদে পেয়েছিল, তাই ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে শুরু করি। কিন্তু কেন জানি না আমার বারবার ওই লাশটার কথা মনে পড়ছিল। তাই প্রচণ্ড ক্ষুধা থাকার পরেও খেতে পারছিলাম না। তাই অল্প একটু খেয়ে খাবার এঁটো করে রেখে দিই। এরপর আমি আবার শোবার ঘরে চলে যাই। শোবার ঘরে আমার বিছানাটা এমনভাবে সেট করা হয়েছে যে আমি যে বরাবর পা দিব সে বরাবর হচ্ছে জানালা, এবং বিছানাটা জানালার সাথে লাগানো ছিল। আমি মোবাইলে গান ছেড়ে শুতে যাই। তখনও বারবার ওই লাশটার কথা মনে পড়ছিল। গান শুনতে শুনতে একটা পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে হঠাৎ আমি স্বপ্নে দেখতে পাই ওই লাশটা জানলা দিয়ে এসে আমার পা ধরে টানছে। কি বিভৎস তার চেহারা, সারা মুখে ক্ষত, সাদা চোখ বড় বড় করে চেয়ে আছে আমার দিকে। আমি গলা ফাটিয়ে চিৎকার করছি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছি না। লাশটা আমাকে টেনে জানলা দিয়ে বের করে নিয়ে যেতে চাচ্ছে, আর আমি হাত পা এদিক ওদিক ছোড়াছুড়ি করছি। কোনোভাবেই ওই লাশটার সাথে পেরে উঠছি না। এমন করতে করতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভাঙার পর আমি যেটা দেখতে পাই সেটা মনে হলে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘুম ভাঙার পর আমি দেখতে পাই আমার রুমের জানলাটা খোলা, এবং আমার পা দুটো সত্যি সত্যি জানলার বাইরে। এরপর আমি আর সেই রাতে ঘুমোতে পারিনি। আমার নাম ঈশান সাহা। বাবা মা আমায় ডাকে বিপু বলে। আমরা কলকাতা থাকি। গত বছর আমার বাবা পশ্চিমবঙ্গে একটা বাড়ি কিনেছিলেন, বিশাল 1-2 তলা বাড়ি। সামনের দিকটা পূব থেকে পশ্চিমে প্রসারিত, পেছনে একটা বারান্দা। বারান্দার ওপাশটা ছিল খুবই ভয়ঙ্কর, ঘন জঙ্গল আর বড় বড় গাছপালায় ভরা। বাবা আমাদের বলেছিলেন বাড়িটি কেনার সময় অনেকেই নাকি বাবাকে বারণ করেছিলেন, কিন্তু কারণ জিজ্ঞাসা করাতে কেউই এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি। কেউ বলেছে বাড়িটা ভালো না, আবার কেউ বলেছে এই বাড়িতে নাকি ভূত আছে। কিন্তু বাবা শোনেননি। সে বছরই আমরা ওই বাড়িতে উঠি। আমরা ছিলাম মোট 5 জন, বাবা মা আমি আর আমার ছোট বোন, আর আমাদের কাজের লোক রঘুদা। আমি সময় পেলে প্রায় পেছনের বারান্দায় গিয়ে একা একা বসে থাকতাম, বই পড়তাম আর চারপাশটা ভালো করে দেখতাম। একটু ভয় ভয়ও করতো আমার। রাতের বেলায় কখনো আমি আমার ঘর থেকে বের হতাম না, তবে মাঝে মাঝে ছাদের ওপর গিয়ে বসে থাকতাম। বাবার বারণ ছিল রাতে ছাদের ওপর ওঠার, কিন্তু আমার রাতের বেলাতেই ছাদের ওপর বসে থাকতে বেশি ভালো লাগতো। তাই সময় পেলে লুকিয়ে ছাদের ওপর চলে যেতাম। একদিন আমি রাতে ছাদের ওপর বসে আছি, ঠিক এমন সময় আমার মনে হলো কেউ একজন সিঁড়ি বেয়ে ওপরে চলে আসছে। আমি ভাবলাম নিশ্চয়ই বাবা আর নয়তো মা। ধরা পড়লে আর রক্ষে নেই। আমি দৌড়ে চলে গেলাম, কিন্তু সিঁড়ির মধ্যে কাউকেই দেখতে পেলাম না। নিচে নামতেই লক্ষ্য করলাম বাথরুমে লাইট জ্বলছে, আর সেই সাথে পানি পড়ার শব্দ হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই বাবা ঢুকেছে। এই সুযোগে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা মা আমায় ভীষণ বকাবকি করলো। তার অভিযোগ আমি নাকি রাতে বাথরুমের পানি ছেড়ে রেখেছিলাম, কিন্তু কিছুতেই মাকে বিশ্বাস করাতে পারলাম না যে আসলে আমি কাল রাতে বাথরুমেও যাইনি আর পানিও ছাড়িনি। মা বলল আমি তোকে নিজের চোখে বাথরুমে ঢুকতে দেখেছি। সেদিনের বকাবকিতে সারাদিন মনটা ভীষণ খারাপ ছিল। সন্ধ্যা হওয়া মাত্রই চলে গেলাম ছাদের উপর। ছাদের উপরে যাওয়া মাত্রই কিছু একটা উপলব্ধি করলাম। আমি ঠিক যেখানটাতে বসেছিলাম ঠিক সেখানে এইমাত্র কেউ একজন বসেছিল। মনে হলো আমার উপস্থিতি টের পেয়ে জিনিসটা কোথাও যেন উধাও হয়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎ করে প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার নাম ধরে ডাকছে, বিপু যাস নে, দাঁড়া বিপু, বিপু চলে গেল। বিছানা থেকে এক লাফে উঠে গেলাম। গিয়ে দেখি মা বারান্দায় গিয়ে জঙ্গলের দিকে ইশারা করে কাকে যেন ডাকছে, কিন্তু কাকে ডাকছে কেউই তো সেখানে নেই। এর মধ্যে বাবা আর রঘুদাও চলে এসেছে। বাবা মাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে বিপু কোথাও যায়নি, এখানেই আছে দেখো। মা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মা বলল তাহলে ওইখান দিয়ে কে চলে গেল? বাবা মাকে বলে ওইখান দিয়ে কেউই যায়নি, তুমি ভুল দেখেছো। ইতিমধ্যে আমার ছোট বোনটার ঘুম ভেঙে গেছে। ও মার এই অবস্থা দেখে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। এরপর মাকে ঘরে নিয়ে গেলাম।
আমার মনে বারবার চিন্তা হতে লাগলো, মা গত রাতেও আমার মতো কাকে যেন দেখেছে, আবার আজ রাতেও আমার মতো কাকে যেন জঙ্গলের ধারে চলে যেতে দেখেছে। ঠিক বুঝে উঠতে পারছি না, এখন আমার ছাদের ওপর যেতেও ভয় করে। মার এই ঘটনাটা পরপর আরো কয়েকদিন ঘটল। বাবা একজন ঠাকুর মশাইকে বাড়িতে ডাকলো। তিনি মন্ত্র পাঠ করে দিয়ে গেলেন আর বললেন এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো ফল হলো না। এরপর থেকে সমস্যা আরো বাড়তে লাগলো। আমার ছোট বোনটা প্রায় ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো কিছুতেই তার কান্না থামে না। মাঝে মাঝে রান্নাঘরের জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দে সবার ঘুম ভেঙে যেত। প্রথমে ভাবতাম হয়তো বেড়ালের কাজ, কিন্তু আমাদের বাসায় বেড়াল ঢোকার মতো কোনো জায়গা ছিল না। এরপর দিন দিন সমস্যা আরো বাড়তে লাগলো। মাঝে মাঝে মনে হতো বাসার ছাদের ওপর দিয়ে কেউ দৌড়াদৌড়ি করছে। আবার কোনো ঝড় তুফান ছাড়াই বারান্দার ওপর বড় বড় গাছ ভেঙে পড়তো। তারপর কোনো উপায় না দেখে কোনো বড় ধরনের সমস্যা ফেস করার আগেই আমরা সেই বাড়ি থেকে অন্যত্র চলে যাই। বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে তারা শেয়ার করে। তেমনই এক ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে। কাজের সূত্রে সে সস্ত্রীক আমেরিকা থাকে। ঘটনাটি সেখানকারই। ওর মুখেই শুনেছিলাম সেই ঘটনাটি, সেভাবেই তুলে ধরছি। কিরে তন্ময়, পেরিলেক যাবি নাকি? শুক্রবার রাত 12টার পরে ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার জন্য তন্ময় প্রস্তুতি ছিল। প্রায় প্রতি শুক্রবার রাতেই তারা দলবল নিয়ে শহর থেকে মাইল 2 দূরে নির্জন পেরিলেক ঘুরে আসে। দলবল বলতে ওরা 4 বন্ধু। সৈকতের গাড়ি নিয়েই ওরা ঘুরতে বের হয়। সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে পেরিলেকের কোনো বিকল্প নেই মিসৌরির এই ছোট্ট শহরে। এমনিতে বাসা থেকে গাড়িতে পেরিলেক যেতে 15 মিনিটের বেশি লাগে না। ইন্টারস্টেট ধরে মিনিট 10 টানলেই হাতের বাম দিকে পড়ে পেরিলেক যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় উঠলেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলো চোখে পড়ে না। চারদিকে ম্যাপল লিফের জঙ্গলের মধ্য দিয়ে সরু পিচ ঢালা রাস্তা। গভীর রাতে এদিকে আসলে হরহামেশাই চোখে পড়ে হরিণের পাল। কখনো কখনো তারা চলে আসে একেবারে গাড়ির সামনে, যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের সান্ধ্য ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য। গ্রীষ্মকালে গভীর রাতে পেরিলেক ভরে যায় শখের মাছ শিকারি দিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা মাছের ছিপি নিয়ে বসে থাকে। এই বুঝি বড়শিতে স্যালমন মাছ ধরা পড়ে। কিন্তু যত শীত পড়তে থাকে এই পেরিলেক তত বেশি জনমানবহীন হতে শুরু করে। সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া সেখানে কেউ যায় না। এখন অক্টোবর মাসের শেষ, জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শোষো বাতাসে নাক কান জমে যাওয়ার মতন অবস্থা। গাড়ি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতে লাগলো। এমত অবস্থায় একটা সিগারেট না ধরালেই না। চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নেটওয়ার্ক টাওয়ারের একটা লাল বিন্দু, আর তন্ময়ের সিগারেটের আগুন ছাড়া আর কোনো আলো নেই। অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না। চাঁদহীন আকাশের দিকে তাকালেই সবার আগে নজরে আসে জলজলে শুকতারা। তাকে দূর আকাশে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে দানবীয় বৃহস্পতি, লাল আকাশের অধিকারী মঙ্গল, বরফ শীতল ইউরেনাস, এমনকি বলয় রাজ শনিও। শিহাব তন্ময়দের মতন ওরাও বুঝি বেড়াতে এসেছে পেরিলেকের আকাশে। লেকের ধারে কফি মগে চুমুক দিতে দিতে আড্ডা দেয়া শুরু হলো। আর কি বাড়ি ফিরতে ইচ্ছে করে? কিন্তু না ফিরলেও চলবে কেন? একটু পরেই তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করে। তুমি কি আজকে পেরিলেকেই ঘুমাবে? অগত্যা বাড়ির পথ ধরতেই হলো। ইন্টারস্টেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় যথারীতি অ্যাডভেঞ্চারের পোকা ঢুকল। লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ঢু মেরে আসি। সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে শান্ত হিমেল তো রীতিমতন আনন্দে লাফাতে শুরু করলো। গণতান্ত্রিক দেশে যেখানে 4 জনের মধ্যে 3 জনেই এক পায়ে খাড়া, সেখানে তন্ময়ের আপত্তি জানানোর সুযোগ পর্যন্ত পেল না। এমনিতে তার অ্যাডভেঞ্চারে তেমন কোনো আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাসায় ফেরার পর বউ তাকে না শেষ রাতে ধূপধুনো দিয়ে শুদ্ধ করে। লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে এই শহরের সবচেয়ে পুরনো গোরস্থান। বলা হয় সেখানে 400-500 বছরের পুরনো কবরও আছে। আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ পায়ে হেঁটে ঢুকলে ফিরে আসতে পারে না। বছর 5 আগে রূপম নামের এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পর
বেমালুম নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ 3 দিন পর গোরস্থানের ভেতরে এক পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, তন্ময় সৈকতের মতন উচ্চশিক্ষিত আধুনিক যুবকেরা রূপমের এই ঘটনায় অতি প্রাকৃত কিছু দেখবে না, বরং তারা মনে করে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছে। রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও অতি প্রাকৃত কোনো ঘটনা নয়। রূপমের ঘটনার প্রচ্ছন্ন কারণেই কিনা শিহাবরা গাড়ি নিয়েই গোরস্থানের ভেতর ঢোকা স্থির করল। খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখে সেখানে গাড়ির হেডলাইট নিভিয়ে গাড়িতে বসে রইল। চারিদিকে এক বিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দ পর্যন্ত কানে আসছে না। অথচ পেরিলেকের পাড়ি বাতাসের শব্দে কান পাতা দায় ছিল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর সৈকতই সবার আগে কথা বলল, কিরে ভয় পাচ্ছিস নাকি? উত্তরে এবার সবাই নড়ে চড়ে বসলো। হিমেল তো বলেই ফেলল, তন্ময় বোধহয় ভয় পাচ্ছে। উত্তরে তন্ময় কিছু না বললেও শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না। তন্ময়দা দেখেন তো গাড়ির ভেতরে তেনারা কেউ ঢুকে পড়লো কিনা, একটা মাথা গোনা দেন তো। এবার সবাই হেসে ফেলল। ক্যালেন্ডারের পাতা ঘুরে আরেকটি শুক্রবার এসে হাজির। সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বাসার সামনে দাঁড়িয়েছে। সাধারণত সৈকত ওকে বাসার সামনে থেকেই পিক করে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিভিক গাড়ির হেডলাইট। সেমিস্টারের শেষ ভাগে সবারই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুজনেই বের হয়েছে। তাতে অবশ্য আপত্তি নেই, পেরিলেক যাবার ভূত তাদের মাথাতেই তো বেশি। আজকে পেরিলেক কেমন যেন অন্যরকম লাগছে। অন্যদিন এখানে গাড়ি ঢুকতে গেলেই চোখে পড়ে র্যাকুনের দৌড় কিংবা কোনো খরগোশের নড়াচড়া। আজকে পুরো এলাকা কেবল জনমানবহীনই নয়, বরং প্রাণীহীন মনে হচ্ছে। অবশ্যই এই হিমাঙ্ক ছুঁই ছুঁই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন গর্তের বাইরে? তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরিয়ে সৈকতকে বলল, আচ্ছা সেদিন যে রূপমের কথা বললি, ওর কি হয়েছিল এটা পরে জানা গেছিল? উত্তরে সৈকত খানিকটা রহস্য করে বলল, আসল সত্যিটা সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল। তোরা ভয় পাবি তো তাই বলিনি। কি হয়েছিল? ও হার্ট ফেল করে মরেনি। হার্ট ফেল করে কেউ মরলে তার চোখ খুলে পড়ে যায় না। রূপমের চোখ খুলে পড়ে গেছিল। রূপমের লাশে প্রথম দেখে ওই গোরস্থানের গোরখাদক ডেল, আন্ডারটেকার আর কি। সে আমার পাশের বাসাতেই থাকে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। শুরুতে কিছু বলতে না চাইলেও আমিও নাসলবান্ধা দেখে পরে বলতে রাজি হয়। তিনিই বলেছিলেন রূপমের 2 অক্ষি কোটরের চোখের জায়গায় কিছুই ছিল না, মুখ ছিল হাঁ করা, শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। লাশ থেকে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। ইয়ার কি বন্ধ কর সৈকত, আমাকে বলদ মনে হয় তোর? উত্তরে সৈকত হেসে বলল, আমি কেমন করে জানবো রূপমের কি হয়েছে না হয়েছে? তবে এটা সত্য, রূপমের লাশ যেখানে পাওয়া গেছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম। রাত 3টার দিকে তন্ময়রা বাড়ির পথ ধরল। আজকে বেজায় ঠান্ডা। আধা ঘন্টার বেশি থাকা গেল না পেরিলেকে। ইন্টারস্টেটের রাস্তাটাও আজকে ফাঁকা। অন্যদিন বড় বড় যেসব লরি দেখা যায় সেগুলো আজ তেমন চোখে পড়ছে না। জানলা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল, আচ্ছা সৈকত, বলে যেই ঘাড় ঘুরিয়েছে সে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। আচমকা শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল তন্ময়ের। সে জানে সে যা দেখছে তা সত্যি না, এটা সত্যি হতে পারে না। সে নিশ্চয়ই ভুল দেখছে, এই নিশ্চয়ই কোনো হ্যালুসিনেশন। এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে একজনের ছবি, নাম আর ফোন নাম্বার লেখা। নামটা আর কিছুই নয়, তা হলো রূপম মোটরস। তন্ময় এবার জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর তন্ময় দেখতে পেল সে তার বাসার বিছানায় শুয়ে আছে, পাশে তার বউ অনন্যা, এমনকি সৈকত, হিমেল, শান্ত সবাই। কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করলো সে এখানে কিভাবে এলো। উত্তরে অনন্যা বলল, তুমি তো সেই রাত 1টায় বের হয়ে গেলে, এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি। পরে আমি সৈকতকে ফোন দিলাম, ও বলল ও তো আজকে পেরিলেক যায়নি।
পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি সৈকতকে বললাম, আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা। পরে আমি, সৈকত, শান্ত, হিমেলের বউ উপমা সবাই পেরিলেক গিয়ে দেখি সেখানেও তুমি নেই। পরে ভাবলাম তুমি পেরিলেক ঘুরে বাসায় চলে এলে কিনা। পরে বাসার সামনে আসতেই দেখি তুমি বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছো, মুখ দিয়ে সমানে গ্যাজলা বের হচ্ছে। আমার চিৎকার শুনে একতলার ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে এসে সবাই মিলে ধরে বিছানায় এনে রাখতে তোমার জ্ঞান ফেরে। এখন বলো, তুমি কার সাথে কই গিয়েছিলে? এই প্রশ্নে তন্ময় কেবল ফ্যাল ফেল করে অনন্যার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কি উত্তর দিবে সে নিজেও কি জানে এই প্রশ্নের উত্তর? ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন bhutkotha@radiofurti.fm। আমি মারিয়া। এটি আমার জীবনের অনেক করুণ একটি ঘটনা, তাই কোনো কথা না বলে ঘটনায় চলে যাই। গত 19 জুলাই 2019 একটি রোড অ্যাক্সিডেন্টে আমার প্রচণ্ড ইনার ব্লিডিং হয় এবং আমাকে একটি হসপিটালে ভর্তি করানো হয়। একটি মেজর অপারেশনও হয়, 10 দিন আইসিইউতে কাটানো হয় এবং সর্বমোট 14 দিন পর হসপিটাল থেকে বাসায় ফিরি। আইসিইউতে কাটানোর প্রত্যেকটা রাতই ছিল আমার জন্য খুব শ্বাসরুদ্ধকর। অপারেশনের পর যেদিন আমার জ্ঞান ফেরে, ঠিক সেদিন থেকে আমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে যেতে থাকে। তার মধ্যে একটি ঘটনা আমি শেয়ার করব। জ্ঞান ফেরার পর প্রথম আমি খুব ভয় পেতাম এবং কান্না করতাম এবং বেশিরভাগ সময় বাবাকে দেখতে চাইতাম আর বাবার সাথেই কথা বলতে চাইতাম। অ্যাক্সিডেন্টে প্রচণ্ড মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম। প্রথম মনে হতো যে হয়তো অ্যাক্সিডেন্টের কারণেই আমার যেই মানসিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণেই আমার এসব ভুল ধারণা হচ্ছে। বাট নো, আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। ঘটনাটি আমি সচরাচর কাউকে শেয়ার করিনি, কারণ আমি জানি এগুলো কেউ বিশ্বাস করবে না, এমনকি আমি নিজেও বিশ্বাস করতাম না। এখনও চেষ্টা করি এগুলো ভুল ধারণা ভেবে ভুলে যাওয়ার, কিন্তু পারি না। প্রথমে যে ঘটনাটি ফিল করি সেটা হচ্ছে, সাধারণত হাসপাতালগুলোতে রাত হলে নার্সদের সার্ভিস একটু কমে যায়, তাদেরকে আশেপাশে পাওয়াই যায় না। ঘটনার দিন সকালে একজন বৃদ্ধ আঙ্কেলকে আমার পাশের বেডে আনা হয়। সেদিন যখন রাত হয় তখন নার্সরা আশেপাশে তেমন ছিল না। আমি তখন চোখ বন্ধ করেছিলাম ঘুমানোর চেষ্টায়। হঠাৎ শুনতে পাই পাশের বেডের আঙ্কেলটা বলছে, কে ওখানে, কে? আমি একটু চমকিত হয়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করি, কি হয়েছে আঙ্কেল? তখন সবার বেডের চারপাশে পর্দাগুলো টেনে দেওয়া, সুতরাং কেউ কাউকে দেখতে পারছিলাম না। রাত 1টা অথবা 2টো হবে। আঙ্কেল বলছিল, ওখানে কে দাঁড়িয়ে আছে? আমি বললাম, কই আঙ্কেল, এখানে তো কেউ নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি হয়তো বা ভুল ভাবছেন। আঙ্কেল জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি বললাম, আমি আপনার পাশের বেডের একজন রোগী। আঙ্কেল বললেন, কোনো একটা নার্সকে ডেকে দাও না। আমি বললাম, আঙ্কেল এখানে এখন কোনো নার্স নেই। এরপর আঙ্কেলের আর কোনো সাড়া পেলাম না, হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। হসপিটালে থাকা 14 দিনের 14 দিনই আমি নির্ঘুম ছিলাম, এমনকি কোনো ওষুধ খাইয়েও আমাকে ঘুম পাড়ানো যেত না। তাই ওই সময়টাতেও আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো আমাকে বোবাই ধরেছে, এবং বোবা ধরা অবস্থাতে আমার মনে হচ্ছিল যে আমার থেকে কিছু দূরত্বে একটা 10 থেকে 12 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে এবং আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার হাত পা কিছুতেই নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ আমার শরীর বেঁধে রেখেছে। যখন আমি স্বাভাবিক হলাম তখন দেখলাম কেউ নেই। ভাবলাম হয়তো আমি ভুল দেখেছি, তাই পুনরায় ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ যাওয়ার পর সেই আগের মতোই আমাকে আবার বোবা ধরল। এবার আমার মনে হচ্ছিল যে হয়তো আমাকে কেউ কারেন্টের শক দিচ্ছে এবং বেডের পেছন দিক দিয়ে কেউ আমার মাথা টেনে নামিয়ে ফেলছে। আমার হাত পা বেঁকে যাচ্ছিল, আমি চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারছিলাম না। আমি কিছুক্ষণ পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। তখন একটু ভয়ে কান্না করেছিলাম এবং নার্সকে খুঁজছিলাম।
অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো নার্স না আসায় আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। আমি আমার গায়ের কম্বলটা দিলাম। এসি থাকায়ও ভয়ে ঘেমে যাওয়ার কারণে আমার খুব ঠান্ডা অনুভব হচ্ছিল। আমি আবার চোখ বন্ধ করলাম। 2-3 সেকেন্ড না যেতেই আমার মনে হয় আমাকে আবার বোবা ধরেছে। এবার দেখলাম যে কম্বলের ভেতর থেকে কিছু দাঁত আমার পায়ে কামড়াচ্ছে। সেগুলো দেখতে মানুষের দাঁতের মতোই ছিল। আমি ব্যথাও অনুভব করতে পারছিলাম, কিন্তু কোনো হাত পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি হয়তো বাঁচব না, আমাকে কেউ মেরে ফেলছে। কিছুক্ষণ পর আমি আবার পুনরায় আমার আগের অবস্থায় ফিরে আসলাম, কিন্তু আর ঘুমানোর সাহস পেলাম না। তাই আমি জেগে জেগে সূরা পাঠ করছিলাম। কিছুক্ষণ পর ভোরে যখন ফজরের আজান শোনা যায়, তখন আমার অবস্থাটা একটু শান্ত হলো। সকাল 11টার দিকে যখন বাবা আসলো আমাকে দেখতে, আমি আমার বাবার হাত ধরে এগুলো বলছিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আমার বাবা আমাকে কিছু সূরা পড়তে বলল। আমি জানি না আমাকে বোবা ধরেছিল কিনা, তবে যদি বোবা ধরে থাকতো এতবার ধরতো না। তাও আবার চোখ বন্ধ করার 2-3 সেকেন্ডের পর আমি খোলা চোখে সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এমনকি আমার সাথে ঘটে যাওয়ার সকল কিছুই অনুভব করতে পারছিলাম। এই ছিল আমার ঘটনা।